তো আমরা এখানে দুইটা প্রশ্ন নিয়েছি। তো এই দুইটা প্রশ্ন যেটা করতে হবে সেটা হলো এই দুইটা ধারার মধ্যে একটা জায়গাতে ভুল আছে। সেই ভুলটা হচ্ছে আপনাদের ফাইন্ড আউট করতে হবে। এখানে যে দুইটা ধারা দেওয়া আছে এই দুইটা ধারার মধ্যে কোথায় ভুল আছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো প্রথম যে ধারাটা আছে সেটা হচ্ছে 32তম বিসিএস এর রিটার্নের প্রশ্ন। তো এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন এই ধারাটা ধারার যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে সম্পর্ক কি, প্রত্যেকটা পদের সাথে অন্য পদের কি সম্পর্ক একটু ভালো করে দেখেন। এইখানে যে ধারাটা আছে তো এখানে দেখেন একসাথে ভালো করে খেয়াল করলে বোঝা যাবে দুইটা ধারা আছে। তো এটা বোঝার উপায় হচ্ছে আপনি যদি এখানে প্যাটার্ন বের করতে চান তাহলে প্যাটার্নটা দেখেন এরকম। 4 এর সাথে 1 বিয়োগ করলে 3 হয়, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 2 থেকে 5 হচ্ছে 3 বড়, 5 থেকে 3 হচ্ছে 2 বড়, 3 থেকে 6 হচ্ছে 3 বড়, 6 থেকে 4 হচ্ছে 2 বড়। এখানে মূলত দুইটা প্যাটার্ন আছে। আমি আগেই বলেছি যে আপনি চাইলে যে কোনো ধরনের ধারা দেওয়া থাকলে সেটা হচ্ছে পার্থক্য বের করে করতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি যে প্যাটার্ন গুলো দেখিয়েছি সেই প্যাটার্ন গুলোর থেকে প্রশ্ন বেশি আসে। ওই প্যাটার্ন গুলো আপনার যদি মাথায় থাকে তাহলে আপনি প্যাটার্ন থেকে বের করতে পারবেন। এখানে দেখেন ৩ ২ ৩ ২ ৩ ২ যদি এর ব্যতিক্রম আসে তাহলে সেটাই ভুল। এখানে ৭ আর ৪ বিয়োগ করলে হচ্ছে ৩ আসে, ৭ থেকে বাদ দিলে ২ আসে, ৯ থেকে বাদ দিলে ৪ আসে, আর ৯ থেকে ৬ বাদ দিলে ৩ আসে। এখন দেখেন এখানে সমস্যাটা কোন জায়গায় হয়েছে। তো এখানে বোঝা যাচ্ছে যে সমস্যাটা হয়েছে এখানে কোন একটা জায়গাতে, এইখানে। অর্থাৎ এখানে ৩ ২ ৩ ২ ৩ ২ ৩ ২ করে আসার কথা ছিল। এইখানে আসার কথা ছিল ৩। যদি এখানে আমি ৩ ধরি তাহলে ৫ আর ৩ যোগ করলে ৮। এখন দেখেন কিন্তু তো যদি আমরা এখানে ৯ এর পরিবর্তে ৮ ধরি তাহলে ধারাটা ঠিক হয়েছে। আমরা কিভাবে বুঝলাম? আমরা হচ্ছে পার্থক্য বের করে বুঝলাম। তো এটা হলো একটা ওয়ে। আমি কি করেছি? পার্থক্য বের করে বের করেছি। এখন যদি আমরা এটা অন্যভাবে সলভ করতে চাই, পার্ট ছাড়া অন্যভাবে বের করতে তাহলে দেখতে হবে এখানে মূল ধারাটা কোনটা আসলে। তো দেখেন এখানে পাশাপাশি দুইটা ধারা আছে। একটু ভালো করে খেয়াল করলে ১ ৩ ৪ ৫ ৬ এটা হচ্ছে একটা ধারা। ১ ৩ ৪ এর সাথে এখানে আরেকটা ধারা আছে। আমরা এখন বিকল্প নিয়মে দেখছি। এখানে আরেকটা ধারা আছে। সেই ধারাটা কোথায় দেখেন? ধারাটা হচ্ছে পরের যে পদগুলো আছে এর মধ্যে একটা ধারা আছে। পরের পদগুলো কোনগুলো? এখানে ৪ আছে। ৪ আর ১ ৫ ৬ ৭ এইখানে ছিল ৯। আমাদের মূল প্রশ্ন এখানে ৯ ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ৪ এর সাথে ১ যোগ করলে ৫ হয়। তার সাথে ১ যোগ করলে ৬ হয়। তার সাথে ১ যোগ করলে ৭ হয়। তার সাথে ১ যোগ করলে ৮ হওয়ার কথা। তো আমরা এই বিকল্প নিয়মে বের করতে পারি। অর্থাৎ আমরা যদি ২ টা তাহলে আপনি চাইলে এভাবে বিকল্প দুইটা ধারা আছে। একটা হচ্ছে ১ ২ হচ্ছে ৪ ৫ ৬ ৭ ৮ অর্থাৎ পার্থক্য ১ করে বাড়ছে। যদি এখানে ৯ হচ্ছে সংখ্যাটা ধারাটা এক্সাক্টলি এটা হতো না। যদি আমরা ৮ বসাই তাহলে ধারাটা ঠিক থাকে। তো এখন যদি আমরা পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা আছে ১ ২ ৪ ৮ ১৬ ৩২ ৬৪ ১২০ ২৫৬ এখানে দেখা যাচ্ছে লাস্টের সংখ্যাগুলো অনেক বড়। এরকম বড় সংখ্যা থাকলে কিন্তু পার্থক্য বের করে করা খুব টাফ হয়ে যাবে। ধারা এগুলো আসতে পারে। মানে সবগুলো হচ্ছে হয় ২ এর গুণিতক নাহলে ৪ এর গুণিতক দেখে কাইডে করা যাচ্ছে। কারণ এখানে সব জোড় সংখ্যা। কোন ধরনের বিজোড় সংখ্যা নাই। তো আমরা এখানে জোড় করতে পারি এগুলো গুণিতক বা ৪ এর গুণিতক। আমরা যদি আবার আগের মতো করে খেয়াল করি তো দেখব যে এখানেও দুইটা ধারা আছে। কি ধারা আছে? আমি যদি এভাবে খেয়াল করি ১ ৪ ৪ একে ৪ ৪ ৪ আর ১৬ মানে ১ থেকে ৪ হচ্ছে ৪ গুণ বড়। ৪ থেকে 4 হচ্ছে ১৬ গুণ বড়। তার মানে বোঝা যাচ্ছে যে একটা প্যাটার্ন হয়তো পাওয়া যাবে। ১৬ থেকে ৬৪ হচ্ছে ৪ গুণ বড়। এরকম একটা প্যাটার্ন হয়তো পাওয়া যাবে। ৬৪ থেকে যদি ৪ গুণ বড় যদি হয় ২৫৬ তাহলে এই ধারাটা ঠিক আছে। তো আমরা ৬৪ এর সাথে ৪ গুণ করি। ৪ ৪ আর ১৬ ৬ হাতের ১ ৪ ৬ ২৪ ১ হচ্ছে ২৫। তাহলে আমরা যদি ৪ গুণ করে পাই তাহলে এই ধারাটা পাই। এটা হচ্ছে একটা ওয়ে। আর এখন আমরা দেখি পরের ধারাটা। এটা হচ্ছে ৪ দুগুণে ৮। ৪ দুগুণে ৮
4 8 32, 4 গুণ করে বাড়ছে। 32 সাথে 4 গুণ করলে কি আসে আমরা দেখি, 4 দুগুণে 8, 3 4 12, তার মানে এখানে হওয়ার কথা হচ্ছে 128। কিভাবে? 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8, 3 4 12, 128 হওয়ার কথা। তার মানে এখানে যে ধারাটা, এই ধারাটার মধ্যে এখানে 120 টা হচ্ছে ভুল, এটা হবে হচ্ছে 128, কারণ এটা 4 গুণ করে বাড়ছে। অর্থাৎ এখানেও দুইটা ধারা আছে পাশাপাশি। এখানেও কি আছে? দুইটা ধারা পাশাপাশি আছে। তো এখন আমরা যে অঙ্কটা দেখবো, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। এটা নতুন একটা প্যাটার্ন আপনাদের জন্য। এখন আমরা যে ম্যাথটা দেখবো, এটা হচ্ছে নতুন একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নের প্রশ্নগুলো পরীক্ষায় অনেকবার এসেছে। আমরা এই নতুন একটা প্যাটার্ন শিখতে যাচ্ছি। তো প্যাটার্নটা হচ্ছে এরকম। প্যাটার্নটা হচ্ছে এরকম, দেখেন একটা ধারা আছে 10, 22, তারপর হচ্ছে 46। তো এই যে ধারাটা দেওয়া আছে 10, 22, তারপর 46, তারপর হচ্ছে 94। তো এইভাবে করে যে ধারাটা আছে সেটার পরের যে সংখ্যাটা আছে বের করতে হবে। এখানে ভুল বের করতে হবে না, বের করতে হবে পরের সংখ্যাটা কত। 10, 22, 46, তারপর হচ্ছে 94 বের করতে হবে, তার পরের সংখ্যাটা কত, এই ধারার পরবর্তী পদ কত। এখন এই যে ধারাটা আছে, তো সেখানে যদি আপনি পার্থক্য বের করেন, পার্থক্য থেকে আমি বারবারে বলছি, সব ধারা পার্থক্য দিয়ে করা যায়, কিন্তু কিছু কিছু ধারা পার্থক্য দিয়ে বের করতে গেলে টাইম লাগে। কিন্তু পার্থক্য দিয়ে আপনি যখন পার্থক্য বের করবেন তখন আপনার একটা আইডিয়া হবে। যদি কোনো একটা ধারার পার্থক্যটা বের করেন, অথবা আপনি গুণ ভাগ, আপনি যখন পার্থক্য বের করতে পারছেন না, গুণ অথবা ভাগ করে দেখবেন। তো আমরা যদি এখানে আহ, গুণ করতে যাই, দেখবো যে হচ্ছে 10 এর সাথে 2 গুণ করলে কখনোই কি হয় না, 22 আসে না, 20 আসে। তো আমরা যদি পার্থক্য বের করি তাহলে দেখা যাচ্ছে এখানে পার্থক্য হচ্ছে 12, আর এখানে পার্থক্য কত, এখানে হচ্ছে 22 আর 46 এর পার্থক্য হচ্ছে 24। 6 থেকে 2 বাদ দিলে 4, 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2। এখানে পার্থক্য কত, এখানে যদি আমরা পার্থক্য বের করি তাহলে 14 থেকে 6 বাদ দিলে হচ্ছে 8, হাতে থেকে 1 10, সরি হাতে থেকে 5, 5 আর 4 48। মানে পার্থক্য বের করলে আপনি একটা আইডিয়া পাবেন কি হতে যাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে পার্থক্যগুলো, এখানে 12, তারপরে 24, তারপরে 48, অর্থাৎ এখানে 2 গুণ করে বাড়ছে, 12 এর 2 গুণ করে বাড়ছে, 12 দুগুণে 24, তারপর এই 24 এর আবার 2 গুণ, 24 দুগুণে 48। তার মানে পরের যে সংখ্যাটা হবে সেখানে কি হবে, 48 দুগুণে 96 হওয়ার কথা। 48 দুগুণে 96 হওয়ার কথা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 10 এর সাথে 12 যোগ করলে 22 হয়, 22 এর সাথে 24 যোগ করলে 46 হয়, তার সাথে 48 যোগ করলে 94 হয়। তার মানে তার সাথে 96 যোগ করলে আমরা পরের সংখ্যাটা পাবো। তারপর দেখি 96 যোগ করলে কত হয়, 4 আর 4 যোগ করলে 10 এর শূন্য, 4 আর 4 যোগ করলে 10 এর শূন্য, হাতের 1, 9 দুগুণে 18, 1 হচ্ছে 19। তো আমাদের হিসেবে পরের যে সংখ্যাটা আছে সেটা 190 হওয়ার কথা। পরের সংখ্যাটা কত হওয়ার কথা, 190 হওয়ার কথা। এটা হচ্ছে পার্থক্য দিয়ে বের করলে। পার্থক্য দিয়ে বের করলে আমরা বুঝতে পারছি 10 এর সাথে 12 যোগ করলে 22 হয়, তার সাথে 24 যোগ করলে 46, তার সাথে 48 যোগ করলে 94, তার সাথে 96 যোগ করলে 190। এটা হচ্ছে যদি আমরা পার্থক্য দিয়ে বের করি তাহলে। আর বিকল্প যদি আমরা করতে চাই, বিকল্প হচ্ছে একটু ভালো করে খেয়াল করলে ধারণার মধ্যে দেখবেন যে আমরা হচ্ছে এখানে 10 যেটা আছে, 10 এর সাথে 2 গুণ করলে কত হয়, 10 দুগুণে হয় 20। খেয়াল করেন, 10 দুগুণে হয় 20। 22 এর সাথে 2 গুণ করলে কত হয়, 22 দুগুণে 44। 46 এর সাথে 2 গুণ করলে কত হয়, 46 দুগুণে হচ্ছে কত হয়, 6 দুগুণে 12, 92। তাহলে দেখতে পাচ্ছি যে এই 10 এর সাথে 2 গুণ করলে আসে 20, পরের সংখ্যা হচ্ছে 22। তার মানে এর সাথে 2 যোগ হলে পরের সংখ্যাটা পাওয়া যায়। আবার 22 এর সাথে 2 গুণ করলে আসে 44, তার সাথে 2 যোগ করলে হয় 46। আবার এখানে 46 এর সাথে 2 গুণ করলে আসে হচ্ছে 92, তো তার সাথে যদি আমি 2 যোগ করি তাহলে পাওয়া যায় 94। দেখেন সংখ্যাগুলো মিলতেছে। আবার 94 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আসবে কত, 4 দুগুণে 8, 18, দেখুন হচ্ছে 18, তার সাথে 2 যোগ করলে আমরা পাবো হচ্ছে তারপরের সংখ্যাটা, তো পাবো হচ্ছে 190। মানে এইটা আমি বলতে চাচ্ছি যে এটা একটা প্যাটার্ন, এরকম প্যাটার্নের প্রশ্ন আসতে পারে। মানে আপনি তো পার্থক্য দিয়ে বের করে ফেলেন, কিন্তু বিকল্প এই প্যাটার্নটাও মূলত এখানে যে প্যাটার্ন অঙ্কটা দেওয়া হয়েছে এই প্যাটার্নটা ফলো করে দেওয়া হয়েছে। এরকম প্যাটার্ন ফলো করে অঙ্ক দেওয়া হয়, অর্থাৎ হয় আপনার 2 গুণ থাকবে, না হলে 3 গুণ থাকবে, না হলে 4 গুণ থাকবে, এরকম করে কয়েক গুণ থাকবে। এরকম গুণের কিছু প্যাটার্ন দেওয়া থাকতে পারে। তো আমরা আরো কিছু প্রশ্ন দেখি, রিটেনের প্রশ্ন। তো এখন যে প্রশ্নটা আমি দেখবো সেটা হচ্ছে মোটামুটি অনেকবার এসেছে পরীক্ষায়। এটা আপনার গভর্নমেন্ট জব এক্সাম গুলোতে এটা আসে, সহজ প্রশ্ন। আমরা দেখে রাখছি, যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে রাখি, সহজ, খুবই সহজ প্রশ্ন। এরকম প্রশ্নটা 2 √9, এটা আপনারা অনেকে দেখেছেন প্রশ্নটা। তারপর হচ্ছে 4
তারপর হচ্ছে 25। এখন বের করতে হবে তার পরের সংখ্যাটা কত, অর্থাৎ এখানে বের করতে হবে এর পরের সংখ্যাটা কত। ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে দিলাম। বের করতে হবে এর পরের সংখ্যাটা কত, এর পরের সংখ্যাটা মানে এই ধারার মধ্যে এর পরের সংখ্যাটা কত হবে এটা আপনাকে বের করতে হবে। তো এটা আপনাদের জন্য, এটা আমি করব না, এটা আপনারা সলভ করেন তাড়াতাড়ি করে। ঠিক আছে, এটা আপনারা সলভ করেন। আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি আপনাদের জন্য। এটা একটা প্রশ্ন, এটা আপনাদের জন্য থাকলো। আপনারা করে হচ্ছে কমেন্ট বক্সে অ্যানসারটা দেন, কত আসবে আপনাদের, কত আসে। তো আরেকটা প্রশ্ন আমি নিচ্ছি, এটা হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। উপরটা এসেছে 35তম বিসিএস, মানে এই দুইটাই মূলত 35তম বিসিএস এর প্রশ্ন। তো এখানে একটা পদ মিসিং আছে, এটা বের করতে হবে। এই দুইটাই হচ্ছে 35তম বিসিএস এর প্রশ্ন। তো 35তম বিসিএস এর মানে সিরিজ থেকে 4টা প্রশ্ন এসেছিল মনে হয়। তো আমরা আরেকটা প্রশ্ন দেখি, ওইটা 35তম বিসিএস এর। এই সবগুলো হচ্ছে 35তম বিসিএস এর প্রশ্ন। সবাই একটু কষ্ট করে এগুলো চেষ্টা করেন। আমরা সবগুলো একটা বিসিএস থেকে নিচ্ছি। তো এই সবগুলো প্রশ্ন হচ্ছে 35তম বিসিএস এর। অলরেডি কোনো অ্যান্সার দিয়েছেন। প্রথম প্রার অ্যান্সার একজন দিয়েছেন, রাজিয়াবু দিয়েছেন, তারপর হচ্ছে সাইমাপ দিয়েছেন, আঞ্জনাপ দিয়েছেন। ওকে, তো প্রথমটা খুবই সহজ, আপনারা আশা করি সবাই করতে পারছেন। এরপরে পরেরটা করেন, 2 নাম্বারটা করেন। এগুলো সবগুলো কিন্তু 35তম বিসিএস এর প্রশ্ন সবগুলি। অ্যান্সার সবাই বরাবর দিচ্ছেন, গুড। আচ্ছা, এরপরে অনেকেই অ্যান্সার দিচ্ছেন। ওকে, গুড। দেখেন, আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে সেগুলো খুব কঠিন না। আপনি যদি প্যাটার্নটা জানেন তাহলে কিন্তু ম্যাথ গুলো খুব ইজি। আপনি যদি প্রিভিয়াস সব প্রশ্নগুলো সলভ করে ফেলেন তাহলে দেখা যাবে কঠিন টাইপের অঙ্ক হচ্ছে খুব কম, 20% অঙ্ক হচ্ছে একটু অন্যরকম, একটু কঠিন। বাকি সব অঙ্ক কিন্তু ইজি, বাকি 80% ম্যাথ খুব ইজি, আপনার দেখলেই পারা যায়। এখান থেকে আপনার বিসিএস রিটেন পরীক্ষায় 2টা 3টা করে প্রশ্ন আসে, পিলিতে তো আসে, পিলিতে তো সবসময় আসে, এটা কমন টপিক। আর হচ্ছে সব জব এক্সামে আপনারা যদি জব সলিউশন সলভ করেন তখন দেখবেন যে এরকম এই টাইপের ধারাগুলো খুব বেশি, এবং সহজ প্রশ্নের ধারাগুলো অনেক বেশি। এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে আপনাকে, কারণ হচ্ছে যেহেতু আপনি জানেন এই টাইপের প্রশ্ন আসে, আপনি প্যাটার্ন আপনি জানলেন, তাহলে আপনি এখানে টাইম কেন বেশি নেবেন। আমি একটু দেখি এখানে কি আছে। তো এখানে রুট ওভার যদি আমি ভাঙি তাহলে এখানে পাওয়া যায় মূলত 3। 9 কে রুট করলে আসে 3, তাহলে ধারাটা হচ্ছে 2 3, এটা হচ্ছে 4। 25 কে রুট করলে আসে 5 6, তার মানে পরের সংখ্যাটা কত আসবে, এমন একটা সংখ্যা আসবে যেটাতে 7 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাতে রুট আছে, এটাতে রুট আছে, তার মানে এখানে সংখ্যাটাতেও একটা রুট বসবে। তো এখানে রুট কত হবে, দেখেন এখানে রুট হবে কত, 2। তারপর এখানে 3 বানানোর জন্য 3 এর স্কয়ার হচ্ছে 9, তারপর হচ্ছে এখানে 4 আছে, তারপর 5 এর স্কয়ার হচ্ছে 25, 6 আছে, তারপর 7 এর স্কয়ার হচ্ছে 49। অর্থাৎ যদি এখানে রুট ওভার 49 নেই তাহলে আমরা এখানে 7 পাবো। অর্থাৎ যদি এখানে রুট ওভার 49 নেই তাহলে আমাদের এই ধারাটা মিলে যাবে। এখানে 6 এর পরে 7 আমরা বানাতে চাচ্ছি, হচ্ছে অ্যানসার হবে 7। এটা অ্যানসার সবাই দিয়েছেন, সবারটা ঠিক আছে মোটামুটি। এরপরে পরের ধারাটা দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সংখ্যা প্রায় কাছাকাছি। তো আমরা পার্থক্য বের করার চেষ্টা করি, কাছাকাছি সংখ্যা হলে আমরা সাধারণত কি করি, পার্থক্য বের করি। তো এখানে 20 আর যে 13 এর পার্থক্য 7, 20 থেকে 13 বাদ দিলে 7 হয়, 27 থেকে 20 বাদ দিলে 7 হয়। তার মানে এখানে যে সংখ্যাটা বসবে তার সাথে 27 এর পার্থক্য 7ই হবে। তো আমরা এভাবে বলতে পারি 13 এর সাথে 7 যোগ করলে 20 হয়, তার সাথে 7 যোগ করলে 27 হয়, তার সাথে 7 যোগ করলে পরের সংখ্যাটা আসবে। তাহলে 27 এর সাথে 7 যদি আমরা যোগ করি, 27 এর 7 কত হয়, 34 হয়। তাহলে আমরা বলতে পারি এখানে অ্যানসার হচ্ছে 34। আবার দেখেন যে 34 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হয়, 41 হয়। তার মানে অ্যানসার হচ্ছে 34। এরপরে যে পরের ধারাটা, এটাও আপনারা মনে হয় অনেকে করেছেন। এখানে যে ধারাটা আছে সেটা আমরা দেখি কি আছে। আমরা যেহেতু এখানে সংখ্যাগুলো দেওয়া আছে এলোমেলো ভাবে, একটু আমরা একটু পার্থক্য করে বের করে দেখি, তাহলে হয়তো আমাদের আইডিয়া হবে।
এখানে 3 আর 0 পার্থক্য 3, 8 আর 3 এর পার্থক্য 5, 15 থেকে 8 বাদ দিলে 7, 24 থেকে যদি আমরা হচ্ছে সরি 24 থেকে যদি 15 বাদ দিই তাহলে কত আসবে? এখানে আসে হচ্ছে 5 আর 4 9 আসে। তারপরে যদি আমরা 35 থেকে 24 বাদ দিই তাহলে কত আসে? 11 আসে। তো দেখেন এখানে যে প্যাটার্নটা সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজোড় সংখ্যাগুলো 3 থেকে শুরু করে সিরিয়াল আছে 3, 5, 7, 9, 11। এখানে আছে কি বিজোড় সংখ্যাগুলো সুন্দর করে সিরিয়ালি আছে। তাহলে আমরা বলতে পারি 0 এর সাথে 3 যোগ করলে 3 হয়, 3 এর সাথে 5 যোগ করলে 8 হয়, তার সাথে 7 যোগ করলে 15 হয়, তার সাথে 9 যোগ করলে 24 হয়, তার সাথে 11 যোগ করলে 35 হয়। তো এইখানে সিরিয়ালি যেটা হবে সেটা হচ্ছে 13 আসার কথা সিরিয়ালি। 13 আসার কথা কেন? কারণ এখানে বিজোড় সংখ্যা ধারা আছে 3, 5, 7, 9, 11, 13। তাহলে 35 এর সাথে 13 যোগ করলে এইখানে যে সংখ্যাটা আমরা চাচ্ছি সেটা আমরা পেয়ে যাব। কত হয় যোগ করলে 3 আর 5 হচ্ছে 8, 3 আর 1 হচ্ছে 4। তার মানে এটা অ্যানসার হবে হচ্ছে 48। এটার অ্যানসার আপনারা দিয়েছেন। এখন লাস্টে যে সংখ্যাটা আছে, লাস্টে যে ধারাটা আছে সেটা আমরা একটু দেখি। এটা তো একেবারে সহজ ধারা। আপনারা আশা করি দেখলেই পারবেন। তো এখানে দেখেন যদি আমরা পার্থক্য বের করি তাহলে খুব বেশি সুবিধা হবে না। কারণ এখানে সংখ্যার ডিফারেন্সটা দেখেন অনেক বড় সংখ্যা, হ্যাঁ? ডিফারেন্সটা অনেক বড়। এরকম বড় ডিফারেন্স আমরা পার্থক্য যখন আমরা গুণ বা ভাগ করে মানে গুণ ভাগ করে দেখার চেষ্টা করব। তো এখানে যে আমরা দেখি যে হচ্ছে 2 হচ্ছে 1 থেকে 2 গুণ বড়। 2 হচ্ছে 1 থেকে 2 গুণ বড়। আপনাদের মনে আসতে পারে যে হচ্ছে আমি পরীক্ষা হলে বুঝবো কিভাবে যে পার্থক্য বের করব না। আমি আগে বলেছি যে যদি এরকম হয় বড় সংখ্যা মানে ডিফারেন্স যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনাকে বিয়োগ করতে হবে না। আপনারা দেখবেন এখানে সব ওই ধরনের সব অঙ্ক গুণ করে আপনি পেয়ে যাচ্ছেন। তো আমি যদি এখানে 1 এর সাথে 2 গুণ করি তাহলে 2 পাওয়া যায়। তারপর 2 এর সাথে 4 গুণ করলে 8 পাওয়া যায়। 8 এর সাথে 6 গুণ করলে 48 আসে। তার সাথে মানে এখানে সিকোয়েন্স দেখে মনে হচ্ছে যে এখানে 2, 4, 6 এখানে 8 আসার কথা। আমরা জাস্ট মিলায় দেখব আসছে কিনা। যদি আসে তাহলে আমরা পরের অঙ্কে এই প্যাটার্নটাই ফলো করব। তো এখানে 1 এর সাথে 2 গুণ করলে 2 আসে, তার সাথে 4 গুণ করলে 8 আসে, তার সাথে 6 গুণ করলে 48 আসে। তার মানে এখানে একটা জোড় সংখ্যার ধারা এখানে প্যারালালি অবস্থান করতেছে। এই প্রথমে ছিল 2, তারপর 4, তারপর 6, তারপর 8। তারপর এইখানে যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে আ 10 হয়ে তারপর হচ্ছে কি হবে? ঠিক আছে? এখানে যে সংখ্যাটা বসবে সরি ৪৮ সাথে যদি ৮ হয়ে মানে ৪৮ সাথে যদি ৮ হয়ে ৩৮৪ হয়, তাহলে তারপরের সংখ্যাটা কি হবে? ১০ হয়ে এখানে বসবে। তাহলে আমরা দেখি যে ৩৮৪ হয় কিনা। ৮, ৮ গুণ করলে হয় ৮, ৮ টা ৬৪, ৪ হাতের ৬, ৪ টা ৩২ আর ৬ হচ্ছে ৩৮। তার মানে এই সংখ্যাটা ঠিক আছে। আমরা ৪৮ এর সাথে ৮ গুণ করে ৩৮৪ পেয়েছি। তার মানে এই ধারা অনুযায়ী পরের সংখ্যাটা হবে। তাহলে এই ধারাটা কি হবে? এখানে আসলে ১০, এখানে যদি ১০ হয় তাহলে ৩৮৪ এর সাথে ১০ গুণ করলে আমরা এখানে কি পেয়েছি? ৮ এর সাথে ৬ গুণ করে ৪৮ পেয়েছি, তার সাথে ৮ গুণ করে এটা পেয়েছি। তার সাথে ১০ গুণ করে পরের সংখ্যাটা পাবো। তাহলে পরের যে সংখ্যাটা আমরা বের করতে চাচ্ছি সেটা কি হবে? এর সাথে ১০ গুণ। তার মানে ৩৮৪ এর সাথে ১০ গুণ করলে হবে ৩৮৪০। ৩৮৪০। তো এখানে কে অ্যানসার দিয়েছেন আমি একটু দেখি। লাস্ট অ্যানসার দিয়েছেন আমার হচ্ছে রাজিয়া তানজিনা আপু দিয়েছেন। আপনার অনেকে অ্যানসার দিচ্ছেন না। যারা হচ্ছে অ্যানসার দিচ্ছেন অ্যানসার দিবেন। কারণ হচ্ছে ভুল হতে পারে। ভুলের সমস্যা নাই। আমরা যদি ভুলও করি তাতেও কিন্তু শেখার সুযোগ আছে। অ্যানসার দেওয়ার অভ্যাস করতে হবে। তো মোটামুটি আমি যে ধরনের প্রশ্নগুলো আসে তো সব ধরনের প্যাটার্ন আমি দেখানোর চেষ্টা করেছি। তো প্যাটার্ন মোটামুটি দেখানো হয়ে গেছে। তো আমরা এখন কিছু আ মানে অন্য কিছু ম্যাথ করব যেগুলো নরমালি আমরা ক্লাসে করি না। কারণ হচ্ছে এগুলো আপনার বিসিএস এর সিলেবাসে তেমন নাই কিন্তু মাঝে, মাঝে ইয়েতে আসে। কি বলে রিটেন পরীক্ষার মেন্টাল এবিলিটিতে আসে বা হচ্ছে মেন্টাল এবিলিটিতে আসে। কিন্তু অন্যান্য জব এক্সাম গুলোতে ইম্পর্টেন্ট। যেরকম সহজ প্রশ্ন এগুলো আপনারা পারেন। এগুলো একটু আপনাদের মনে করিয়ে দেই। তো যেহেতু এগুলো নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এর মধ্যে অন্যান্য ক্লাসে এগুলো দেখানোর সুযোগ হয় না কারণ এগুলো নরমালি বিসিএস এর সিলেবাসে আমাদের দরকার হয় না বেশি। তো প্রশ্ন হচ্ছে এরকম ধরেন বলা থাকে আপনারা সবাই জানেন যে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা, ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা বা ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এরকম করে দেয় দিয়ে বলে যে এদের পার্থক্য কত এরকম করে প্রশ্ন দেয়। তো আমরা এই জিনিসগুলো একটু দেখি ভালো করে। ধরেন আপনার বলল ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি এরকম বলে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? আমরা সবাই জানি ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি ৪ টা অঙ্ক থাকবে। ৪ টা অঙ্ক থাকবে এবং ৪ টা অঙ্কই হবে বৃহত্তম অঙ্ক। তো আমরা জানি যতগুলো অঙ্ক আছে সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম ১০ টা অঙ্ক আছে বা প্রতীক আছে বা চিহ্ন আছে। তো আমরা যে ১০ ভিত্তিক সংখ্যা ব্যবহার করি সেখানে প্রতীক আছে ১০ টা। অঙ্ক হচ্ছে এই ১০ টা। তো এই ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে আপনি যে ৪ টা অঙ্ক নিবেন সেই ৪ টা অঙ্কই কি হতে হবে সবচেয়ে বড় হইতে হবে। তাহলে এখানে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে ৯।
4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। যদি বলি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে আসবে 3টা 9। যদি বলি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে আসবে 2টা 9। এখন যদি আমি বলি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে তাহলে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আপনারা যদি এই লজিকে বলেন যে এখানে সবগুলো আমি শূন্য নিব, কারণ শূন্য হচ্ছে সবচেয়ে ছোট। যেহেতু আমরা বের করতে চাচ্ছি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ঠিক আছে লজিক, কিন্তু সমস্যা হচ্ছে এটা কিন্তু 4 অঙ্কের হয় নাই, কারণ 4টা 0 মানে হচ্ছে একটা 0, তাহলে এটা হয়ে যাচ্ছে একটা 0, এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা হয় নাই। তো 4 অঙ্কের বানানোর জন্য যেহেতু আমরা জানি সব 0 হলে সংখ্যাটা ভ্যালুলেস হয়ে যায়, আমরা যদি এখানে এই শূন্যের পরিবর্তে 1 দেই, অর্থাৎ আমরা যদি, যেহেতু শূন্য দিলে সংখ্যা অর্থবোধক সংখ্যা তৈরি হচ্ছে না, আমরা যদি এই শূন্য ছাড়া সবচেয়ে ছোট যে সংখ্যা আছে, ক্ষুদ্রতম সংখ্যা যেটা আছে 1, সেটা যদি দেই তাহলে সংখ্যাটা হয় 1000। তো আমরা এটা জানি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1 দিয়ে 3টা শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1 দিয়ে 4টা শূন্য। তো এরকম করে আপনার পরীক্ষায় যে প্রশ্নগুলো করে সেগুলো হচ্ছে এরকম ধরেন, বলল যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য। প্রশ্নে বলল ধরেন এরকম যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 1 দিয়ে 4টা শূন্য হবে। প্রশ্নে বলা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? তো আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9, তাহলে পার্থক্য হচ্ছে 1 হবে। তো সবসময় এটা আপনারা জেনে রাখেন যে 4 অঙ্ক আর 5 অঙ্ক যদি সবসময় পার্থক্যটা 1 থাকে, মানে 4 অঙ্ক আর 5 অঙ্ক, 5 অঙ্ক 6 অঙ্ক, 6 অঙ্ক 7 অঙ্ক, যদি এরকম থাকে সেক্ষেত্রে সবসময় অ্যানসারটা 1 আসবে। তো যেটা বলছিলাম, যদি বলে যে সবসময় দেখানো না, যেটা বিসিএস প্রিলিমিনারিতে মেন্টরিটিতে এসেছে এবং অন্যান্য চাকরি পরীক্ষা আসে, আপনার প্রশ্ন হচ্ছে এরকম, বল যে 0 1 2 3 এরকম 4টা অঙ্ক আছে, 1 2 3, তো এরকম 4টা অঙ্ক আছে। তো আমাদের যেটা করতে হবে, এই 0 1 2 3 দিয়ে 4 অঙ্কের সংখ্যা বানাতে হয়, বৃহত্তম সংখ্যা আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানিয়ে তার পার্থক্য বের করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বানিয়ে তার হচ্ছে পার্থক্য, মানে সংখ্যা বানিয়ে তার হচ্ছে কি করতে হবে? পার্থক্য বের করতে হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে এরকম যে 0 1 2 3 দ্বারা গঠিত, প্রশ্ন লিখেন সবাই, 0 1 2 3 গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম পার্থক্য সংখ্যা। আচ্ছা, প্রশ্নটা আপনারা একটু সলভ করার চেষ্টা করেন। প্রশ্ন হচ্ছে এই 4টা অঙ্ক দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্ক, আমরা হচ্ছে দেখি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। বৃহত্তম সংখ্যাটা কত হবে? তো বৃহত্তম সংখ্যাটা কত হবে আমরা একটু দেখি। এখানে যদি আমরা সংখ্যাটা 2 দিয়ে শুরু করি বা 1 দিয়ে শুরু করি বা 3 দিয়ে শুরু করি, তাহলে 3 দিয়ে শুরু করলে সংখ্যাটা অবশ্যই বড় হবে, কারণ হচ্ছে 1 2 3 এর মধ্যে 3 সবচেয়ে বড়। তো এরপরে আমরা যদি হচ্ছে তারপরে সংখ্যাটা, যেহেতু আমরা 3 নিয়েছি আর 3 নিতে পারবো না, এরপরে সংখ্যাটা 3 যদি চলে যায় তাহলে কি থাকে? তারপরে সংখ্যাটা হচ্ছে 2 1 0 থাকে। তো আমরা যদি এখানে সংখ্যাটা, পরের সংখ্যাটা যদি 1 না দিয়ে 2 দিই তাহলে সংখ্যাটা একটু বেশি হবে। আমরা যদি এখানে 1 দিই, যা হবে 2 দিলে তার থেকে বেশি হবে। তারপরে কি হবে? তারপর আমরা 2 এর পরে 1 দিতে পারি, তারপর হচ্ছে 0। অর্থাৎ যদি আমরা বের করতে চাই, যে আমরা বের করতে যাচ্ছি হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা বের করতে যাচ্ছি। তো আমরা বের করলাম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3 2 1 0। এখন যদি আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাই, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলেন? যদি আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে যাই, তাহলে আমরা কিন্তু 0 দিয়ে শুরু করতে পারবো না। আগেই দেখেছি আমরা 0 দিয়ে শুরু করতে পারবো না। তো আমরা হচ্ছে শুরু করব 1 দিয়ে। 1 দিয়ে শুরু করব। 0টা তাহলে আমরা কি করব?
1 দিয়ে শুরু করে 0টা তাহলে আমরা কি করব? তো আমরা যদি এখানে শুরুতে এখানে 3 দেই তাহলে এটা বৃহত্তম হয়ে যাবে। যদি আমরা 2 দিই তাহলে আরেকটু বড়, আরেকটু ছোট কিন্তু বড় সংখ্যায় থাকবে। কিন্তু 1 দিলে 1 তো দেয়া যাবে না, আমরা 1 দিয়ে ফেলছি। আমরা যদি এখানে 0 দেই, 0 দিয়ে যদি 2, 3 লিখি, অর্থাৎ যখন বৃহত্তম সংখ্যা বের করব তখন আমরা বড় থেকে ছোট সাজাবো। আর যখন ক্ষুদ্রতম বের করব তখন ছোট থেকে বড় সাজাবো। সমস্যা হচ্ছে যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে 0টা আমরা প্রথমে না লিখে দ্বিতীয় অবস্থানে লিখবো। কারণ 0 যদি দেই তাহলে সংখ্যাটা 4 অঙ্কের থাকবে না, সংখ্যাটা হয়ে যাবে 3 অঙ্কের। যদি আমি এখানে 0 দিতাম তাহলে হয়ে যেত শুধু 123। এইজন্য আমরা যখন বৃহত্তম সংখ্যা বলবো তখন আমরা বড় থেকে ছোট সাজাবো, যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন ছোট থেকে বড় সাজাবো। এখন বলেছে এই দুটার পার্থক্য কত? তাহলে পার্থক্য আমরা বের করে ফেলি। 10 থেকে 3 বাদ দিলে হয় 7, হাতের 1 এখানে চলে আসে 3। 11 থেকে 3 বাদ দিলে আসে 8, হাতের 1 এখানে 2 থেকে 1 বাদ দিলে আসে 1, 3 থেকে 1 বাদ দিলে আসে 2, অর্থাৎ আসে হচ্ছে 2187। এখানে বলতে পারতো যে এই 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত এটা বলতে পারতো। আবার বলতে পারে হচ্ছে যে কোনো দিয়ে বলতে পারে যে আহ এই দুটোর হচ্ছে পার্থক্য কত এবং পার্থক্য চাইতে পারে। তো আপনারা আজকের এই টপিকের জন্য মানে মেন্টাল অ্যাবিলিটিতে ভালো করার জন্য আপনারা যে কাজগুলো করবেন তাদের জন্য একটু কিছু টিপ দিয়ে রাখি, আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে বাস্তব সংখ্যার সাথে কানেক্টেড যা কিছু আছে, মানে যেহেতু রিটেনেও এই টপিকটা আছে, মানে প্রিলিতে তো আপনি পাবেনই, রিটেন পরীক্ষা যখন দিবেন বিসিএস এ তখন এই টপিকটা আপনি পাবেন এবং সব ধরনের গভর্নমেন্ট জব এক্সামে এখান থেকে প্রশ্ন আসে। তো আপনি যদি এই টপিকটাতে ভালো করতে চান তাহলে বাস্তব সংখ্যাটা ভালো করে পড়বেন, তাহলে এই টপিকের প্রায় 60% কভার হয়ে যাবে। ঠিক আছে? তার সাথে যে ধারা আছে, সমান্তর ধারা এবং গুরুত্ব ধারা, এই ধারাটা যদি ভালো করে করেন তাহলে এটা হচ্ছে এই অংশটা কভার হয়ে যাবে। তারপর আপনার হচ্ছে নামতাটা পড়ে নেবেন। নামতা মানে 11 নামতা, 12 নামতা। নামতা হলে এই সংখ্যার যে ধরনের বিষয়গুলো আসে যদি নামতা ভালো পারা যায় তাহলে হচ্ছে আপনার এই অংশটা ভালো করে অ্যান্সার করা যাবে। পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই দশমিক সংখ্যার গুণ ভাগ। দশমিক সংখ্যার গুণ ভাগ মানে 0.3 ইনটু 0.4 করলে কত হয়? তো এগুলো যদি ভালো করে করেন তাহলে এই টপিকে আপনি হচ্ছে অনেক মানে বেশি প্রশ্ন কমন পাবেন। দশমিক সংখ্যার গুণ ভাগ, তো এটা আপনারা হচ্ছে এই টপিকের সাথে একসাথে করে ফেলবেন, তাহলে আপনারা বিসিএস রিটেন পরীক্ষায় কমন পাবেন এবং প্রিলিতেও কমন পাবেন। সবচেয়ে মজার বিষয়, আমি গতকাল প্রশ্ন দেখছিলাম প্রাইমারি 2019 সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখছিলাম। তো দেখলাম যে 2019 সালের পরীক্ষা তো 4টা পর্যায়ে হয়েছে, মানে বিভিন্ন ফেজে হয়েছে। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 4টা ফেজের প্রায় সবগুলোতে দেখেছি আমি শুধু বাস্তব সংখ্যা থেকেই আহ মানে ম্যাক্সিমাম জায়গাতে 4টা প্রশ্ন এসেছে আর একটা জায়গাতে 3টা প্রশ্ন এসেছে। তো দেখেন শুধু একটা টপিক থেকে যদি 4টা প্রশ্ন আসে, মানে এই সবগুলো কিন্তু এই বাস্তব সংখ্যার সাথে, এগুলো কিন্তু বাস্তব সংখ্যার সাথে কানেক্টেড। হ্যাঁ, দশমিকের গুণ ভাগ, এই নামতা, এগুলো কিন্তু বাস্তব সংখ্যার সাথে কানেক্টেড। ধারাটা বাদে বাকিগুলো হচ্ছে বাস্তব সংখ্যার সাথে কানেক্টেড। তো একটা টপিক থেকে যদি 3টা 4টা প্রশ্ন আসে, যে এটা ভালো করে না জানবে তার জন্য কিন্তু অসুবিধা। যে জানে যে এরকম টপিক থেকে প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো ভালো করে ঘেটেছে তার জন্য কিন্তু অ্যান্সার করা সহজ হয়ে যাবে এবং প্রিপারেশন নেওয়াটা ইজি হয়ে যাবে। তো আপনারা, আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যখনই যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তখনই ওই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই নেড়েচেড়ে ভালো করে দেখবেন। দেখলে হচ্ছে আপনার পরিশ্রমটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ আপনি যতটুকু করে সাকসেস পেতেন তার থেকে কম করতে হবে আপনাকে। আমাদের দরকার চাকরি, আমাদের মানে ম্যাথের এক্সপার্ট হওয়ার দরকার নাই, ম্যাথে পিএইচডি করার দরকার নাই। চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো যদি আমরা ভালো করে অ্যান্সার করতে পারি তাহলে আমাদের যথেষ্ট, এর বেশি তো আমাদের দরকার নেই। তো আপনি সারাদিন ম্যাথ নিয়ে পড়ে থাকলেন তাহলে কিন্তু হবে না। আপনার যেটা করতে হবে আরো বাংলা বাংলা আছে, ইংলিশ আছে, সাধারণ জ্ঞান আছে, ওগুলো তো ভালো করতে হবে। তো ম্যাথের জন্য যতটুকু সময় না দিলে আপনি পারবেন না ততটুকু দিবেন, দিয়ে বাকি যে সাবজেক্ট গুলো আছে সেখানে সময় দিতে হবে। আপনার সময় দিতে হবে সেখানেই যেখান থেকে আপনার নাম্বার বেশি আসবে, অর্থাৎ কম করে যেখানে নাম্বার বেশি আসবে সেখানে টাইম দিতে হবে, তাহলে আপনার জব পাওয়া ইজি হবে। আর যেটা আপনি পারেন সেটা যদি সারাদিন পড়েন তাহলে কিন্তু আপনার নাম্বার কিন্তু আর, ম্যাথ যদি পড়েন নাম্বার ম্যাথ 20 বা 25 বা যতই থাকুক বিভিন্ন পরীক্ষায়, এর বেশি তো আপনি ম্যাথের নাম্বার পাবেন না। বা ইংলিশ যদি সারাদিনই পড়েন, যে সাবজেক্ট আপনি দুর্বল সেই সাবজেক্ট আপনি টাইম দিতে পারেন, অথবা যেখানে নাম্বার বেশি কম করে বেশি নাম্বার তোলা সম্ভব সেখানে আপনি টাইম দিতে পারেন। আপনি প্রয়োজনে যেটা করতে পারেন, আপনার যে সময় যদি বাঁচে তাহলে আপনি রিভাইজ করতে পারেন পড়া। যত বেশি রিভিশন করবেন পরীক্ষায় আপনি তত বেশি পারবেন। রিভিশন না করলে যতই পড়েন না কেন লাভ নাই। সবসময় পিছনের পড়াগুলো রিভিশনে রাখতে হবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আজকে ক্লাস এখানে শেষ করে দিব। কারো প্রশ্ন থাকলে